সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ, সঙ্গে আছেন আজ ডক্টর তোফায়েল আহমেদ। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। এবং জানতেই চাই শুরুতে যে তৃতীয় দফা যে ইউনিয়ন পরিষদ নির্বাচন ছিল, তখন এক ধরনের তো স্বস্তির ব্যাপার ছিল যে সহিংসতার মাত্রাটা সেই পর্যায়ে আমরা দেখিনি। এবার চতুর্থ দফায় এসে আপনি কি দেখলেন? না, আমি তখনও বলেছিলাম যে এটা আনপ্রেডিক্টেবল সহিংসতা, এটা দফায় দফায় কমবে না বাড়বে সেটা বলার কোনো উপায় নেই, কারণ এটা একটা ট্রেন্ড সেট হয়ে গেছে। ট্রেন্ডটা হচ্ছে যে একদিকে আইনের শাসন, একদিকে নির্বাচনী সংস্কৃতি, নির্বাচন ব্যবস্থাপনা এবং পুরো রাজনৈতিক আবহাওয়া এবং বলয়, এই সবটা মিলিয়ে যে ট্রেন্ডটা সেট হয়েছে, সেই ট্রেন্ডে সহিংস হলো কি অহিংস হলো তাতে কিছু আসা যাচ্ছে না। ইলেকশনে একটা নতুন ধারা সংযোজিত হয়েছে, এখানে একটা শঙ্কা, ভয়, আশঙ্কা এবং আবার মরিয়া হয়ে জিতার প্রবণতা। আচ্ছা, জিতবে, সবাই জিততেই হবে, কারণ হচ্ছে বিশেষ করে যারা রুলিং পার্টির সিম্বল পেয়েছে তাকে জিততেই হবে। আবার কন্টেস্টটা হচ্ছে কিন্তু উইদিন দি রুলিং পার্টি, বিদ্রোহী অথবা রুলিং পার্টি, স্বতন্ত্র বলতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে হয়তো হয় এটা ত্রিমাত্রিক কন্টেস্ট, বিএনপিও আছে সাথে। এখন জেতার জন্য যে মিনসগুলো ব্যবহার করা হয় নির্বাচনে, ভোটারের কাছে যাওয়া, ভোটার নিয়ে আসা, ভোটারকে কনভিন্স করা, ওইটা গৌণ হয়ে গেছে। আচ্ছা, এখানে ফোর্স অ্যাপ্লাই করা, আসতে বাধা দেওয়া বা বেশি লোক নিয়ে এসে অনিয়মের মাধ্যমে ভোট দেওয়া, এটা এক ধরনের কি বলবো, এটা এক ধরনের গ্রহণযোগ্যতা, বৈধতা, যাই বলেন না কেন, একটা নীরব সমর্থন এটা পেয়ে গেছে। এতে করে ওই ইলেকশনের সময় গন্ডগোল, ইলেকশনের পরবর্তী সময়ের গন্ডগোল, এটা কিন্তু বেড়ে গেছে। এবং এখানে হয়তো সবসময় প্রাণহানি হচ্ছে না, প্রাণহানি না হলেও যে সমাজের যে সংহতি, ঐক্য, এটা যে এমনভাবে বিনষ্ট হচ্ছে, এই সমাজটা সামনের দিনে কিভাবে কাজ করবে আমি বুঝতে পারছি না এটা। এবং ইউনিয়ন পরিষদ যারা এখন চেয়ারম্যান মেম্বার হচ্ছেনও বা তারাই বা কীভাবে কাজ করবেন, এটাও খুব ভাবনার বিষয়। কারণ হচ্ছে প্রথমত তার যে রকমের একজন জনসমর্থন, বৈধতা, নৈতিক বৈধতা, সামাজিক বৈধতা, এটা পাচ্ছে না অনেকে। কিন্তু তারা বসবেন চেয়ারে, বসার পরে তাদের দাপটটা কিরকম, এলাকার মানুষের সঙ্গে তাদের যে আচরণটা কিরকম হবে, সম্পর্কটা কিরকম হবে, বিরোধীদের সাথে কি আচরণ তারা করবেন, তাদের সাথে বিরোধীরা কি আচরণ করবেন, এগুলো খুব আনপ্রেডিক্টেবল হয়ে দাঁড়িয়েছে। এবং এটা আশঙ্কার কারণ হচ্ছে এই কারণে, ইউনিয়ন পরিষদ কিভাবে কাজ করবে তার একটা ছক আছে, ইউনিয়ন পরিষদের কাজের একটা নিজস্ব ধারা ছক আছে। এই জায়গার এর মধ্যে আমি একটু আপনার কাছে জানতে চাই, ওই আলোচনা যাওয়ার আগে একটু স্যার, যে এই পর্যন্ত যে চতুর্থ দফা নির্বাচন হলো, পঞ্চম দফার সামনে, সেই পর্যন্ত আপনার এই যে সেই ধরনের কোনো তথ্যপাত্র আপনার কাছে আছে কিনা যে রাজনীতির বাইরে, রাজনীতিতে বহিরাগত কতজন, এই ঠিক কতজন না, মানে না, আমার কিরকম, মানে এটার একটা সংখ্যা না হলেও কিছু কিছু জায়গায়, যেমন আমি কালকে কুমিল্লায় ছিলাম, ওখানে দেখা গেল যে কিছু ক্যান্ডিডেট মানুষে, আমি জিজ্ঞাসা করি নাই, আমি এক দোকানে বসে আছি, দোকানদার টেলিফোনে তার সারা স্থিতি ইলেকশন হচ্ছে খোঁজ নিচ্ছে, তো ওই কথোপকথনগুলো আমি শুনলাম। যাকে ওখানে নমিনেট করা হয়েছে সে বহিরাগত, মানে তার কোনো এলাকাতে কোনো বেস নেই, এলাকার রাজনীতির সঙ্গে যোগাযোগ না, সে বাইরে থেকে গিয়ে ইলেকশনটা করছে। তো তখনও ভোট শেষ হয় নাই, আমি জানি না রেজাল্ট কি হয়েছে, কিন্তু এরকম ফ্যাক্টর আছে। কারণ যেহেতু নমিনেশনটা উপর থেকে ডিসাইডেড, এবং ওই যে সকল বাণিজ্য, এগুলো বিভিন্ন রকমের কানেকশনস আছে, ওভাবে কিছু লোক চলে গেছে। মনোনয়ন বাণিজ্য তো মানে বড় দুই দলেই হয়েছে, ক্ষমতাসীন দলে হয়েছে, বিএনপিতেও হয়েছে। হ্যাঁ, এটা এই রোগ থেকে পাওয়া যায়। হ্যাঁ, না, এই রোগ থেকে কিন্তু কোনো দলে মুক্ত নয়। শুধুমাত্র ইউনিয়ন পরিষদ না, দলের যে কমিটিগুলো হচ্ছে, ইভেন বিরোধী দলের কথা শোনা যাচ্ছে যে কমিটি করতে গিয়েও কিন্তু ওখানে বাণিজ্য করছে, যাকে যাই দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এই সিস্টেমটাই পচে যাচ্ছে, তাতে রাজনীতির ভবিষ্যৎ, মানে এখন রাজনীতি তো নাই, রাজনীতিটাই টোটাল, রাজনীতিটাই কিন্তু একটা বাণিজ্য। আমরা ওই নমিনেশন বাণিজ্য বলছি, তো নমিনেশন বাণিজ্য তার একটা ছোট্ট বহিঃপ্রকাশ। টোটাল রাজনীতিটা একটা বাণিজ্যের খপ্পরে পড়ে গেছে, বাণিজ্যের খপ্পরে পড়ে গেছে। এখন সবাই ওখান থেকে বাণিজ্য করতে চায়। আগের দিনে যে ছিল না তা না, আগের দিনও এক ধরনের ছিল যে এখন চাঁদাবাজি বলি, সেটা চাঁদাবাজি ছিল না, তখনও কিন্তু রাজনীতিরা করতেন, তারা এরকম কিছু সম্পূর্ণ মানুষ পৃষ্ঠপোষকতা পেতেন, নিতেন, কিন্তু সেই জন্য একদম দেওয়া নেওয়ার সম্পর্কটা এরকম ছিল না। আর রাজনীতি যারা করতেন তারা তো ত্যাগ স্বীকার করে রাজনীতি করতেন, পয়সাটা রাজনীতির কারণে পেশা ছিল না, পেশা ছিল না, রাজনীতির কারণে পয়সাটা তাদেরকে দিতে হতো বা তারা খরচ করতেন এটা। এবং এটা লুকোচুরি না হলেও এটার একটা বৈধতা ছিল, যারা দিচ্ছেন তারাও এটা খুশি মনেই দিতেন, এটা এক ধরনের হেল্প করতেন।
এবং ব্যবসায়ীরা এরকম মনে করতে যে আমাকে এটা নিতে হবে, কিছু দিতেন, কিন্তু এই বিনিময়ে তারা কিন্তু বড় ধরনের কিছু দিয়েছেন, বা নিজেই না আমি পয়সা দিচ্ছি, আমি নিজেই দাঁড়াবো, এখন এই জাতীয় টেন্ডেন্সি ছিল না। কিংবা যে আপনাকে দাঁড় করাবে, এটা তার এক ধরনের বিনিয়োগ, যে পরবর্তীতে আপনার কাছ থেকে সে সুযোগ সুবিধাগুলো নিবে। কিন্তু ওই রকম সুযোগ সুবিধা উচ্চ রাজনীতির সারা সময় ছিল, কিন্তু একটা ট্রেডিশনটাও ছিল যে মানুষগুলো যারা রাজনীতি করে এরা পয়সা কামানোর জন্য রাজনীতি করে না, ওরা রাজনীতির কারণে কিছু পয়সা দরকার হয় সেটাই নেয়, এবং সেইভাবে এটা হতো। এখানে যে কেউ হয়তো নয়সে করতো না সেটা বলা যাবে না, কিন্তু পার্টির ফান্ডে যেত জিনিসটা। এখন তো পার্টির ফান্ডে যাচ্ছে না, কোথায় যাচ্ছে না বুঝতে পারছেন না আপনি। পার্টির তো কেন্দ্রীয় কোনো ফান্ডও নেই। এই যে ফান্ডের অবস্থাটা কি, যেমন এখন তো নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ফান্ড ডিসক্লোজ করা একটা নিয়ম, কিন্তু আমরা এই সুজন থেকে চেষ্টা করলাম ইলেকশন কমিশনের কাছে, পার্টি যে আপনার অ্যাকাউন্টস জমা দিল, অ্যাকাউন্টসটা পাবলিক করেন, তারা দিল না। তথ্য কমিশনের কাছে যাওয়া হলো, তথ্য কমিশন রায় দিল যে না, তারা এটা রাজনৈতিক দল পারমিশন দিলে তা দিতে পারবে না। তখন আমরা কোর্টে গেলাম, হাইকোর্ট বলল যে না, এই তথ্য বাধ্যতামূলক। মানে এত কাঠখড় পোড়াতে হলো এই রাজনৈতিক দলের তথ্য তাদের অ্যাকাউন্ট জানার জন্য, কারণ রাজনৈতিক দল নিজস্ব অ্যাকাউন্টে টাকা নেই, সব ব্যক্তির পকেটে, ব্যক্তির ড্রয়িং রুমে রাজনীতি। সুতরাং ওইখানে তো রাজনীতির প্রাতিষ্ঠানিকরণ ব্যাহত হচ্ছে। আমরা বিরতিতে যাচ্ছি স্যার, এসে একটু জানতে চাবো যে নির্বাচন কমিশন এই সহিংসতা বা নির্বাচনের ভোটের দিন, ভোট পরবর্তী সহিংসতা, তারা মোটামুটি সন্তোষ প্রকাশই করেছেন, কিন্তু আপনাকে স্মরণ করে দিতে যে তৃতীয় দফা নির্বাচনে ক্ষমতাসীন দলের যুগ্ম সম্পাদক দেখা করেছিলেন। তার কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না, কারণ নির্বাচন কমিশন সরকারের দিক থেকে, সরকার উপরের দিকে কিছু না বললেও উপরে, কিন্তু সরকারও যে এটা বিব্রত নয় আমার কাছে মনে হয় না, সরকারও বিব্রত। কারণ এইভাবে নির্বাচন করে সরকারের বা কতটুকু লাভ হবে আলটিমেটলি? সরকার তো আলটিমেটলি দেশ চালাবেন, রাষ্ট্র চালাবেন, তো সুতরাং এগুলো সরকারের জন্য খুব বেশি খুব যুক্ত হচ্ছে না, ভ্যালু অ্যাড করছে না সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, এবং এরা দফায় দফায় আরো অনেক কাজ করবে যেগুলো সরকারের ভাবমূর্তি আরো ক্ষুণ্ণ হবে। কারণ এই প্রসেসে যারা নির্বাচিত হচ্ছে তারা টিকে থাকতে গেলে তাদেরকে আরো অন্যায় করতে হবে, তো সেই কারণে এগুলো সব সরকারের উপর কাজ করতে গিয়ে তখন সরকারের উপরে যাবে এগুলো। তো সরকার এই জন্য যে নির্বাচন কমিশনকে চাইছে, অন্তত ঠিক আছে, এটা একটা পরিষ্কার বার্তা আমরা মনে হয়েছে যে না, তারা এগুলো পছন্দ করছে না, এগুলো কন্ট্রোল করুন, আর যা হওয়ার এনাফ হয়ে গেছে। কিন্তু পরিস্থিতি যখন এটা আসলে কন্ট্রোলের বা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কারণ নির্বাচন কমিশনের সে কন্ট্রোল লোকাল অফিসিয়ালস, রাজনৈতিক বলয় কোথাও নেই, এবং এখন এই মুহূর্তে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপে এটা ফিরিয়ে আনা সম্ভব না। একবার যখন এই জিনিসটা প্রথম, দ্বিতীয় ধাপে যদি নিয়ন্ত্রিত হতো, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি আরো নিয়ন্ত্রণটা শক্ত করা যেত, কিন্তু প্রথম দিকে যখন ছেড়ে দেওয়া হয়েছে, এখন কিন্তু এটাকে তলের বিড়ালকে ঢোকানো, ঢলের মধ্যে ঢোকানো খুব ডিফিকাল্ট আছে। তো সেই কারণে এখন এটা ফ্রি স্টাইল একটা জিনিস হয়ে গেছে। কারণ লোকজন যে কথা বলে দেখি, নিজেরা যে কথা বলে, ক্যান্ডিডেটরা যে আরেকজনের সাথে পরামর্শ করে, দূর থেকে শুনে যেটা মনে হচ্ছে, তারা এই যে উপরে যে কিছু আছে এটা ভুলে গেছে, তারা লোকাল ফ্যাক্টর ম্যানেজ করতে চাচ্ছে খালি। তদারক বা নিয়ন্ত্রণের যে কেউ আছে সেটা না, তারা পুলিশ বাহিনীকে কে ম্যানেজ করবে, কোন এসআই কে ম্যানেজ করবে, এগুলোর অঙ্ক কষে। আমি আশ্চর্য হচ্ছি যে তার উপরে যে কিছু আছে এটা তারা ভাবছে না, জবাবদিহিতার জায়গাটা নাই। হ্যাঁ না, তারা তার উপরে যে এসপি সাহেব আছে, তার উপরে ডিসি সাহেব আছেন, রিটার্নিং অফিসার, ওই পর্যন্ত যাচ্ছেই না। ওই কেন্দ্রে এবং প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার কারা ডেপ্লয়েড হবে, কি করবে, এতগুলোর মধ্যে থেকে যাচ্ছে কেন? তার মানেটা কি? আর মানে হচ্ছে আইনের শাসনটা, তাদের কেন্দ্রভিত্তিক কমান্ডটা, এই যে প্রশাসনের, এটা বোধহয় কাজ করছে না। তারা চিন্তা করছে যে একটা কেন্দ্র, প্রতিটা কেন্দ্র নিয়ে তারা ভাবছে এই কেন্দ্রটা আমি কিভাবে কন্ট্রোল করব। তো এখন যখন এটা পারে না, তখন মরিয়া হয়ে যায়, এই দখল করতে যায়, বাক্স ছিনতাই করতে যায়, তখন পুলিশ গুলি করে, কোনো সময় ধাওয়া দিচ্ছে, মারপিট হচ্ছে। এবং যে দলীয় কোন দলের কথা যেটা বলছিলেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে, আমরা পৌরসভা থেকেও দেখতে শুরু করেছি যে বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা এসেছেন তারা আবার তৃণমূলের একদম ত্যাগী নেতাকর্মী, এক ধরনের সাপোর্ট পেয়েছে। হ্যাঁ, কারণ তারা তৃণমূলের সঙ্গে ছিলেন, কিন্তু তারা শেষ পর্যন্ত মনোনয়নটা পাননি। এখন আমি আপনাকে একটা ঐতিহাসিক প্রেক্ষিত বলি, এখন হয়তো এটা হবে না। যেমন 73 অনওয়ার্ড কি হয়েছে, আওয়ামী লীগেরই কিছু অসন্তুষ্ট সৎ নেতা কর্মী জাসদ করেছিল, এবং তখন একটা আউটলেট পেয়েছে, তারা একটা পার্টি, নতুন পার্টিতে গেছে, উপরের দিকের কিছু লোকজন থাকাতে, নতুবা হয়তো যেত না, এটা হতো না। কিন্তু এখন এসে এই সুযোগটা নাই, কিন্তু কমোশনটা হচ্ছে, টেনশনটা হচ্ছে, তারা সাহস করে দাঁড়িয়ে যাচ্ছে, এটা কিন্তু পার্টির জন্য ভালো না।
পার্টি যদি এটাকে রিকনসাইল করতে পারতো যে আমরা আমাদের ত্যাগীগুলোকে বের করব, যারা মানুষ চায় তাকে দেবো, তাহলে কিন্তু পার্টির মধ্যে এটা হতো না, পার্টি কনসলিডেট হতো। এখন পার্টির মধ্যে এটা উপরে পার্টি ঠিকই আছে খোলস, ভিতরে কিন্তু একটা সাংঘাতিক প্রতিযোগিতা এবং এখন একটা প্রতিদ্বন্দ্বিতা এবং টেনশন তৈরি করছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে যে মারা গেছেন, আমি একটা হিসাবে দেখেছিলাম, একটা 61 জন 62 জনের একটা হিসাবের মধ্যে দেখা গেছিল প্রায় 50+ হচ্ছে পার্টির লোক মারা গেছে, এর ভিতরে একজনের হাতে আরেকজন মারা গেছে। বাইরের লোক, হ্যাঁ বাইরের লোক বেশি নাই, মানে অন্য পার্টির লোক নাই, কিন্তু অন্য পার্টির মাঠ ছেড়ে গেছে, মাঠে আছে তারা। তো এটা তো একটা ভালো লক্ষণ না। এবং সেক্ষেত্রে আপনি যে কথাটা বললেন যে যখন ইউনিয়ন পরিষদে এই যা বসবে তারা, তখন তো আরেক ধরনের সমস্যা তৈরি হবে। চেয়ারম্যান এমন চেয়ারম্যান হবেন, ওখানে তার সামনে কথা বলার মতো কোনো লোক থাকবে না। আবার এমন একটা অবস্থা হবে যে ওই যারা পরাজিত হয়েছেন তাদের ইন্ধনে কিছু মেম্বার বা অন্যরা কিন্তু আবার চেয়ারম্যানকে মানবেন না, এরকম দুই রকমের সিচুয়েশন আসতে পারে। তখন যে রাজত্বটা করবে সেটা হচ্ছে অফিসিয়ালসরা, মূলত অফিসিয়ালসরা ডিরেকশনে কিন্তু পরিষদটা চলবে। তবে আমি এই সুযোগে বলবো যে যারা যেভাবে নির্বাচিত হন না কেন, তারা তো 5 বছর থাকবে, জি, তো এদেরকে তৈরি করতে হবে। এই জন্য সরকারের কোনো প্ল্যান আছে কিনা আমি জানি না, যারাই আসুক যেভাবে আসুক, প্রশিক্ষণের কথা বলছেন। হ্যাঁ, কারণ হচ্ছে কি এই মানুষগুলোকে একটা ডিসিপ্লিন আনতে হবে, নতুবা কিন্তু দেশে আরো নৈরাজ্য হবে। আমি তো এখন নির্বাচনটাকে আন্ডু করতে পারবো না। হ্যাঁ, আমি এই যে নির্বাচনটা যেভাবে হোক না কেন, মানুষগুলো এসে গেল, এদেরকে আন্ডু করতে পারবো না, কিন্তু এদেরকে পজিটিভ ওয়েতে এনগেজ কিভাবে করব, এটার জন্য কিন্তু একটা প্ল্যান দরকার। এটার জন্য একটা ভালো প্ল্যান দরকার। এদেরকে ট্রেনিং দিতে হবে, ট্রেনিং এর পরে ফলো আপ করতে হবে, ফলো আপ পরে তাদেরকে রেগুলার মনিটরিং করে কিন্তু ঠিক না রাখলে তাহলে এই সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। এবং এই যে নানা মতের লোক তো ঢুকে পড়ছে এখন, সেই জায়গায় শুধুমাত্র যে আগের যে প্রশিক্ষণ পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে গেলে হচ্ছে না, মানে যেভাবে মনস্তাত্ত্বিক ব্যাপারটা তো মনস্তাত্ত্বিক ব্যাপারটা আছে, তাদেরকে বোঝাতে হবে যে তুমি 5 বছরের জন্য এখন এসছো, যেভাবে আসো না কেন, বাট এটা একটা বিধিবদ্ধ সংস্থা, এখানে কিন্তু আইন মেনে কাজ করতে হবে। আইন মেনে কাজ না করলে কিন্তু তোমার হাতে হাত করা পড়বে, আর তুমি মানুষের কাজও করতে পারবে না। সুতরাং এখানে আইন মেনে কাজ করতে হবে, অডিট রুল, ফাইন্যান্স রুল মানতে হবে, অ্যাক্ট এবং রুলসগুলো মানতে হবে। এগুলো মেনে তোমাকে কাজটা কিভাবে করতে হবে সেই প্রসেসগুলো তাদেরকে কিন্তু প্রথম দিকে না দিলে, এটাও আবার কিন্তু 1 বছর চলে গেলে দিলে কিন্তু আর কাজ হবে না, লাভ হবে না। কারণ কাজ হাতে থাকলে বাঁশকে নোয়াতে হবে, তখন পরে পেকে গেলে তো আর হবে না এটা কিছুই, তখন প্রশিক্ষণটা ওয়েস্টেজ হবে। সুতরাং আমি যেটা আশা করব, সরকার আশা করি এটা করবেন, এটা সক্ষমতা আছে সরকারের। বলছিলাম যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং বাজেট, এটা খুবই এদেরকে ব্যবহার করতে হবে। এটা খুবই একটা সময়োপযোগী বিষয় আপনি উত্থাপন করলেন। কারণ এই নির্বাচনের শেষ হওয়ার সাথে সাথে বাজেট ডিক্লেয়ার হবে, সেই বাজেট ইউনিয়ন পরিষদের নিজস্ব বাজেটগুলো এখন করতে হবে। তারা যেহেতু ইলেকশনের জন্য অনেকে বাজেট করতে পারেনি, অনেকে হয়তো আগে নির্বাচন হয়ে গেছে তারা করতে পারবে, কিন্তু শপথ হয়ে গেলে। আর সরকারের জাতীয় বাজেটে হচ্ছে, জাতীয় বাজেটের খরচ করার যে আঙ্গিক বা রূপরেখা, এর মধ্যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা প্রভাব থাকবে। সবটা মিলিয়ে আমি যেটা আগের আলোচনায় বলছিলাম যে এই মানুষগুলোকে কিন্তু এই বিষয়গুলো মাথায় দিতে হবে যে আপনি একটা 7-5 ইয়ার প্ল্যান ফ্রেমওয়ার্ক, আমার নেশন অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানের ফ্রেমওয়ার্ক এবং ন্যাশনাল বাজেট, সেই হিসেবে সে অর্থ আপনার কাছেও আসবে। আবার এসডিজির গোলস, এসডিজি একটা নামক একটা নতুন জিনিস আসছে এখন। সুতরাং এই 5 বছরের শুরুতে তাদেরকে যদি এগুলো নিয়ে ওরিয়েন্ট করা যায়, তাহলে কিন্তু নির্বাচন যেভাবে হোক না কোনো কাজের ধারার মধ্যে একটা ডিসিপ্লিন রাখা সম্ভব হবে, সবাইকে একদিকে ধাবিত করাটা সম্ভব হবে, এবং অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানের যে অর্থ বাজেটের মাধ্যমে তারা বরাদ্দ পাবে সেটার সঠিক ইউটিলাইজেশনটা সম্ভব হবে, এবং ইউনিয়নকে একটা নিজস্ব প্ল্যান করার দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা হবে। কিন্তু এটা করার জন্য এই নির্বাচনটা যেহেতু একটা পুরো 5 বছরের তারা পাবে কিন্তু, এবং এই অর্থ বছরের শুরুতে তারা কাজ করতে পারবে, এটা একটা সৌভাগ্য। কিন্তু সবসময় নির্বাচনের এটা হয় না অনেক সময়, এখন তারা পুরো অর্থ বছরটা নিয়ে কিন্তু কাজ করতে পারবে। তো সুতরাং এগুলো নিয়ে যদি চর্চাটা হয় খুব ভালো হয়, এই কারণে যে প্রথম শুরুতেই তারা কিন্তু একটা ডিরেকশন পাবে 5 বছরের কাজের, সেটা ভালো। তবে সমস্যা হচ্ছে যে সরকারের মন্ত্রণালয়, যে মন্ত্রণালয় থেকে এই বাজেটটা বরাদ্দ হবে, তাদের কিন্তু অনেক দায়িত্ব, যে টাইমলি টাকাটা ডিসবার্স করা, টাকার সাথে সাথে ইনস্ট্রাকশনসগুলো দেওয়া এবং এদেরকে প্রশিক্ষিত করা, তাহলে কিন্তু এটা ক্লিক করবে জিনিসটা। এর মধ্যে আপনি 4553টা ইউনিয়ন পরিষদের মধ্যে আমি 2000 ইউনিয়ন পরিষদ যদি ঠিকভাবে চলে, তাহলে কিন্তু এটা দেশে বিরাট উন্নয়ন, এটা দেশের একটা বিরাট ভালো আর কি দিক। আরেকটা জিনিস আপনার এই কথার সাথে যুক্ত করবে, সেটা হচ্ছে নির্বাচন যেটা হচ্ছে এটা ইউনিয়ন পরিষদের। লোকাল গভর্নমেন্ট ব্যবস্থা যদি বলি,
স্থানীয় সরকার ব্যবস্থা বা সিস্টেম, এটা শুধু ইউনিয়ন পরিষদ না, না। ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ এবং পৌরসভা, সিটি কর্পোরেশন সবাইকে নিয়ে তো লোকাল গভর্নমেন্ট সিস্টেম। এই সিস্টেম সম্পর্কে কিন্তু অত্যন্ত ভালো কিছু রিকমেন্ডেশনস আছে আমাদের 7-5 ইয়ার প্ল্যানে। আচ্ছা, এবং এটা এই মুহূর্তে সরকার 1 বছর চলে যাচ্ছে, কিন্তু প্ল্যান পিরিয়ডের 4টা বছর সামনে থাকছে। একই রকমভাবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাও চলে গেছে, কিন্তু অনেকগুলো প্রমিস কিন্তু ওখানে ছিল, এটা বাস্তবায়ন করা হয়নি। তো আশা করব যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে বাস্তবসম্মত 4-5টা রিকমেন্ডেশনস, এগুলো নিয়ে সরকারের কিন্তু কাজ শুরু করা উচিত। এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় এককভাবে এই কাজগুলো করবে না, এই কাজগুলোর জন্য ক্যাবিনেট ডিভিশনের কিন্তু একটা বড় ধরনের দায়িত্ব আছে। কারণ যেমন উপজেলা পরিষদ সংক্রান্ত যেসব আইন কানুন, এগুলোর বিধিবিধান, এগুলোর চেঞ্জ করতে গেলে ক্যাবিনেট সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি আছে। লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি, জি, মন্ত্রিপরিষদ সচিবের সভাপতি, লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি সচিব হচ্ছে এটা সচিব, মানে কমিটির সচিব লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি। তারপর অন্য মিনিস্ট্রির সচিবরা ওখানে থাকবেন, 17টা মিনিস্ট্রি যাদেরকে ট্রান্সফার করা হয়েছে, তারা কিন্তু বসে না। আচ্ছা, এই পর্যন্ত মাত্র 2টা মিটিং হয়েছে। এই কমিটিগুলো বসা উচিত, এগুলো একটা পর্যালোচনা করা উচিত। জেলা পরিষদ নিয়ে কি করব আমরা, সেটা নিয়ে একটু ভাবনা উচিত। এবং জেলা পরিষদটা কি আমরা এই এক্সিস্টিং আইনের মধ্যে নির্বাচন করব, নাকি যে 7-5 ইয়ার প্ল্যানে যে আইনের কথা বলা আছে, একীভূত একটা আইনের কথা বলা আছে, সেই আইনটা করে আমরা জেলা পরিষদ নির্বাচন করব, এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত। এরপর তো স্যার জেলা পরিষদ নির্বাচনের কথা ভাবা হচ্ছে। ভাবুক, তাহলে সেটাই বলছি যে সেগুলো পুরো সাইকেল কমপ্লিট করা দরকার। তবে নির্বাচন আসলে মানুষের এখন ওই চুন খেয়ে মুখ পুড়লে দই দেখলে ভয় পায়, নির্বাচনে কিন্তু মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে। তো সেটা অন্য বিষয়, কিন্তু কথা হচ্ছে জেলা পরিষদটা স্বাধীনতার পর থেকে অনির্বাচিত। আর চিটাগং হিল ট্র্যাক্টের 3টা জেলা পরিষদ, এটা অনেক ক্ষমতাধর জেলা পরিষদ, ওই 3টাও অনির্বাচিত। তো সুতরাং জেলা পরিষদের টোটাল ব্যবস্থাটা নিয়েই কিন্তু সরকারের একটা চিন্তা ভাবনা করা উচিত। আমি সবচেয়ে জোর দেব, নির্বাচন তো আর আছে, এটা রুটিন অ্যাফেয়ার, কিন্তু 7-5 ইয়ার প্ল্যানের যে রিকমেন্ডেশনসগুলো, এগুলো বাস্তবায়নের দিকে একটু ভালোভাবে সতর্ক দৃষ্টি। একটা বিষয় হচ্ছে মানে এই ইউনিয়ন পরিষদ যারা নির্বাচিত হয়ে আসছেন, চেয়ারম্যান বা সদস্য, তাদের সঙ্গে তো সংসদ সদস্যদেরও এক ধরনের সম্পর্ক তৈরি হবে এবং তাদের প্রভাব আছে তো এখানে। প্রভাব আছে, কিন্তু সরাসরি সংসদ সদস্যের সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের এলাকায় রাজনৈতিক নেতৃত্ব হিসেবে তাদের সাথে উপজেলা পরিষদের যোগাযোগটা অনেক নিবিড় হবে। উপজেলা পরিষদের সাথে, কারণ চেয়ারম্যানরা সবাই উপজেলা পরিষদের মেম্বার হবেন। আবার মহিলা সদস্য যারা হয়েছেন তারা কিন্তু শিগগির 1/3 উপজেলা পরিষদের মেম্বার হবেন। সুতরাং উপজেলা এবং ইউনিয়নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংযোগ। এবং এই আমাদের আরেকটা ল্যাকিংস হচ্ছে প্রশিক্ষণের বিষয়ের মধ্যে ইউনিয়ন এবং উপজেলা যে সম্পর্ক, এটা কিন্তু সঠিকভাবে বিশ্লেষিত হয় না আইনের মধ্যে। এটা বিশ্লেষণ করে কিন্তু ওই দুইটার মধ্যে একটা কম্পিটিশন সৃষ্টি না করে একটা কমপ্লিমেন্টারি সম্পর্ক তৈরি করতে হবে, তাহলে কিন্তু দুইটাই ভালো কাজ করবে। কিন্তু আমি যেটা বলছি, সংসদ সদস্যের সঙ্গে যেমন উপজেলা একটা মানে সাংঘর্ষিক বা দ্বন্দ্বিক সম্পর্ক আছে, কিন্তু এখানে সেটা নাই। তাদের একটা প্রভাব তো কাজ করে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে। সাংঘর্ষিক আইনগতভাবে নাই, কিন্তু প্রায়োগিক দিকে আছে। কারণ হচ্ছে অনেক সময় এমপি সাহেবের কথা তারা বলেন যে, যেমন আমার ভিজিটি কার্ড, আমি পুরো ইউনিয়নের জন্য ভিজিটি কার্ড পেলাম, আমার 9টা ওয়ার্ড, একটা ওয়ার্ডে 5টা করে 45টা। এখন কোনো সময় কোনো এমপি সাহেব মহোদয়ের লোকজন বলেন যে আমাদের জন্য অর্ধেক রেখে দাও, আর অর্ধেক তোমরা ডিস্ট্রিবিউট করো। তাহলে এখানে যে ভিজিটি কার্ড দেওয়ার জন্য যে ক্রাইটেরিয়া সরকারের যে নিয়ম নীতি আছে, যে টার্গেট আছে, এটা কিন্তু আর কাজ করছে না। তখন এটা কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীকে দিতে হচ্ছে। এটা প্রকল্প তৈরির ক্ষেত্রে তো কোনো ক্ষেত্রে এটা হতে পারে। প্রকল্প তৈরির ক্ষেত্রে আছে এটা, কারণ এখন অর্থের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এমপি সাহেব সরাসরি কিছু অর্থ পাচ্ছেন, উপজেলা পরিষদ সরাসরি কিছু অর্থ পাচ্ছেন, ইউনিয়ন পরিষদ সরাসরি কিছু অর্থ পাচ্ছেন। এখন যদি সম্ভব হতো যে আমরা জেলা পরিষদ অর্থ পাচ্ছেন, এই অর্থগুলো নিয়ে যদি একটা পরিকল্পনা করা সম্ভব হতো বিভিন্ন লেভেলে, এবং পরিকল্পনাগুলো সমন্বয় হতো, তাহলে একরকমের কাজ হতো। এখন হচ্ছে কোনো পরিকল্পনার সমন্বয় নেই, কে প্রজেক্ট কোনটা করলো তার কিন্তু কোনো খোঁজ খবর নেই। এই যে আমাদের ইউনিয়ন পরিষদের যে একটা পরম্পরা ইতিহাস আছে, সেই জায়গায় আমি 2011-তেও যারা নির্বাচিত হয়েছেন তাদের সঙ্গে আপনার কাছে তথ্যপত্র কতটা আছে আমি জানি না, যে পুনরায় কতটা ফিরে আসছেন এবং তাদের অভিজ্ঞতা নিয়ে এবারের যারা নতুন নির্বাচিত হলেন কতটা 2011 জি 2011 বা আগের যে মানে ইউনিয়ন পরিষদে তো আমরা দেখতাম যে মানে কোন চেয়ারম্যান ছিলেন যে যারা 2 দফা 3 দফা 4 দফা নির্বাচিত হয়েছেন। এটা একটা মিক্স সিচুয়েশন। 2011 সনটা একটু ব্যতিক্রমী এই অর্থে 2009-এ যে আইনটা পাশ হয়েছে, সেই আইনের মধ্যে অনেক নতুন জিনিস ছিল। 2011 যারা নির্বাচিত হয়েছিলেন তাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল অনেকগুলো। যেমন ধরেন 2টা ওয়ার্ড সভা,
করা থেকে আরম্ভ করে অনেকগুলো নতুন জিনিস এখানে ছিল। তো এগুলো মোটামুটি আত্মস্থ করানো হয়েছে। কতগুলো হয়েছে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, স্পেশাল প্রজেক্ট কতগুলো, যেমন ইউএনডিপির অর্থায়নে একটা ইউপিজিপি, সুইসদের অর্থায়নে এসডিসি, তো এরকম এরকম ব্র্যাকের নিজস্ব কতগুলো প্রোগ্রাম ছিল। তো বিভিন্ন রকমের এই 8-10টা প্রোগ্রাম, হাইসাওয়ার কিছু প্রোগ্রাম, এগুলোর মাধ্যমে হয়েছিল কি একটা ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে এগুলো শিখানোর প্রবণতা এবং শিখার প্রবণতা করে অনেকগুলো কাজ হয়ে এসেছিল। এখন এর ধারাবাহিকতা যদি রক্ষা করা না যায় তাহলে কিন্তু আবার এটা অনেক তিমিরে চলে যাবে। এইবার যারা পুরনো যদি কেউ নির্বাচিত হয়ে থাকেন, পুরনো সংখ্যাটা কম, সেজন্য 2011 থেকে যারা 15-16 পর্যন্ত যারা চেয়ারম্যানগিরি করলেন, মেম্বার চেয়ারম্যানগিরি করলেন, তাদের অভিজ্ঞতাগুলো অনেক মূল্যবান। এবং এখন এসে যারা আসছেন তারা যেহেতু একটা কেওটিক নির্বাচনের মাধ্যমে আসছেন, তারা কতটুকু এটা আত্মস্থ করবেন আমি জানি না, কিন্তু এই ধারাবাহিকতা রক্ষার জন্য হলেও সরকারের দিক থেকে একটা আন্তরিক প্রচেষ্টার প্রয়োজন, যে তাদেরকে ওই 2011 সনের অর্জন, যে ইলেকশনের পর থেকে 5 বছরের অর্জনগুলো আবার এদের মধ্যে ট্রান্সমিট করতে হবে। ট্রান্সমিট না করলে কিন্তু এটা বড় ধরনের কি বলবো, এটা গ্যাপ হয়ে যাবে। ওই গ্যাপটা ব্রিজ করা খুব difficult হবে। আর আরেকটা কন্টিনিউটি আছে যে উপজেলা পরিষদ পর্যায়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা তারা কিন্তু আছেন এখন। সুতরাং নতুন উপজেলা পরিষদের সাথেও নতুন ইউনিয়ন পরিষদকে কিন্তু ওই পুরনো উপজেলা পরিষদের সাথে কিন্তু কাজ করতে হবে। এই ক্ষেত্রেও যদি একটা কমপ্লিমেন্টারি সিচুয়েশন সৃষ্টি করা যায় তাহলে এটা ভালো হবে। কিন্তু এটা প্রথমে সাংঘর্ষিক হয়ে গেলে কিন্তু ওই পরিষদ যারা চলছিল সেটাও কিন্তু আবার অকার্যকর হবে উপজেলা লেভেলে। এবং ইউনিয়ন পরিষদ তো মানে এই আপনার তৃণমূলের উন্নয়নের একটা হাব হিসাবে বা কেন্দ্র হিসেবে তৈরি হয়েছিল। সেটা তো হয়েছে, এটা দীর্ঘদিনের ইতিহাস, কিন্তু এখানে চড়াই উত্তরাই আছে। আমি বলতে চাচ্ছি যে 2011 সনে হয়েছে, যেটা 2009 নতুন আইনের পরে এখানে অনেকগুলো নতুন জিনিস সংযুক্ত হয়েছে। সেগুলো কনসলিডেট করার জন্য কিন্তু এখনকার একটা সেকেন্ড টাইম। প্রথমটা লার্নিং পিরিয়ড ছিল। আচ্ছা আচ্ছা, পুনরায় যদি ফিরে আসেন তাহলে ধারাবাহিকতা তারা রক্ষা করতে পারবে। পুরোটা ফিরে না আসলো, নতুন যারা আসছেন তারা তো ওই বিষয়গুলো তো আছে, উত্তরাধিকারে তো আছেই, মানুষ তো অভ্যস্ত হয়েছে। তো সুতরাং সেই জিনিসগুলোকে তাদের মধ্যে ট্রান্সমিট করতে হবে সঠিকভাবে। একটা আছে যে এখন বাজেটটা সামনে আছে, এখন বরাদ্দ কি পরিমাণ হচ্ছে তার উপরেও কিন্তু অনেকটা নির্ভরশীল হবে। আগে বাজেটের যে বরাদ্দ তার চেয়ে বড় ছিল একটা প্রজেক্ট ছিল ওয়ার্ল্ড ব্যাংকের সাথে এলজিএসপি একটা প্রজেক্ট। এটা দ্বিতীয় পর্যায়ে শেষ হচ্ছে, তৃতীয় পর্যায়ে শুরু হচ্ছে শুনেছি। এলজিএসপি প্রজেক্টের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংক ঋণ দেয়, এই ঋণের টাকা সরকার ইউনিয়ন পরিষদে চ্যানেল করে এবং সরাসরি অর্থটা দেওয়া হয়। কিছু নিয়ম নীতি ডেভেলপ করেছে, সেই নিয়ম নীতিগুলো ইলেকশন বছরে এসে খুব একটা কাজ করে না। সুতরাং এখন কিন্তু এই নিয়ম নীতিগুলো আবার প্রযুক্ত হয় মতো করে কিন্তু কাজ করতে হবে, কারণ এই টাকাটা কিন্তু খুব কম না, এবং এই অর্থটা সরাসরি ইউনিয়ন পরিষদ পায় এবং তারা ওটা দিয়ে প্ল্যান করতে পারে। কিন্তু তারা প্ল্যান না করে টাকাটা ভাগাভাগি করে। এবং ইউনিয়ন পরিষদের নিজস্ব স্বনির্ভর হওয়া, স্বনির্ভর বলে কোনো কিছু হবে না, কারণ এটা কেন্দ্রীয় সরকারের অর্থ, তাদের সংগ্রহ, যেটা দরকার হচ্ছে ওখানে এটার পরিপূর্ণ এবং অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা এনশিওর করতে হবে। এটা স্বনির্ভর করতে গেলে স্বনির্ভর হবে না এই কারণে যে ট্যাক্সের যে আইটেমসগুলো আছে, ট্যাক্সের লুক্রেটিভ সব আইটেম তো কেন্দ্রীয় সরকারের, ওরা তো ওইভাবে লোকালি ট্যাক্স কালেকশন করার মতো তাদেরকে এতটুকু জিনিস নাই, হোল্ডিং ট্যাক্স ছাড়া। তো সুতরাং যেমন ধরো ল্যান্ডের ট্যাক্স তো সরকার নিয়ে যাচ্ছে, এরকম করে অনেকগুলো আমি লিস্ট দিতে পারবো। লোকালি কালেকশন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে যাচ্ছে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট শেয়ারিং না করলে এটা হবে না, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট যে কাজটা করবে এটা লোকাল মানুষের জন্য করবে। ওই টাকাটা লোকালি খরচ করলে কিন্তু এটার অনেক কম কষ্টে অনেক কাজ বেশি করা যায়। মানে ইউনিয়ন বাজেট যদি তৈরি করা যেত। জি, ইউনিয়ন বাজেট তৈরি হচ্ছে এখনো, কিন্তু এটা প্রপারলি হচ্ছে না। প্ল্যান করার আগে বাজেট হয় না, এখন প্ল্যান ছাড়া বাজেট হয়, যার ফলে বাজেট হয় ঠিকই একটা, কিন্তু কাজ হয় অন্য জায়গায়। এই জায়গাটাকে চেক দিতে হবে। এখন আমরা উদ্বিগ্নতাটা সিলেক্টিভ হয়ে গেছি, কিছু লোকে কিছু মৃত্যুকে নিয়ে অনেক বেশি করে ভাবছি। এখন যুক্তরাষ্ট্রের হাই কমিশনের প্রাক্তন কর্মকর্তার খুন হওয়া, প্রত্যেকটা খুনই জঘন্য এবং অপরাধ, এটা অবশ্যই এটা নিন্দা করি। কিন্তু ধরেন এটা নিয়ে আমেরিকান সরকার থেকে আরম্ভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত তারা এটার নিয়ে বিভিন্ন লবিং হয়েছে, কিন্তু এই মানুষগুলো যে মারা যাচ্ছে এটা সার্বিক সামাজিক উদ্বেগ পর্যন্ত নাই। এটা খুব দুঃখজনক। উদ্বিগ্নতাহীনতাও একটা উদ্বিগ্নতার কারণ আমার কাছে মনে হচ্ছে। এরকম কেন হয়ে গেলাম আমরা? অবশ্য হয়ে গেলাম নাকি? স্পর্শ করছে না কেন এতগুলো মানুষের মৃত্যু আমাদেরকে? কারণ এটাকে আমাদের মোকাবিলা করতে হবে। এটাকে সামাজিক অসঙ্গতি সৃষ্টি করছে, বিমানবিকতা অমানবিকতা যদি বলেন, আমি সেটা সৃষ্টি করছি। লোকাল লেভেলে এরকম একটা সংঘাতপূর্ণ বৈরী পরিবেশে উন্নয়ন কিভাবে আমি করব? আমি যদি বলি একটা কেন্দ্রে কমপক্ষে 1000 লোক ভোট দিচ্ছে,
এখানে কয়জন পুলিশ আপনি ডেপ্লয় করবেন? সেটাই। সেই জন্য এটা সামাজিক শৃঙ্খলাটা, এটা সমাজ থেকে আসতে হবে। জি। সামাজিক শৃঙ্খলাটা বিনষ্ট করে পুলিশ দিয়ে কিন্তু আমি শান্তি রক্ষা করা করতে যাবে পারবো না, না। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে হ্যাঁ, বা স্থানীয়ভাবেও সেই না, সচেতনতা এটা রাজনীতি, আসলে রাজনীতির একটা বিষয় আছে। রাজনীতির বিষয় এটা রাজনীতিবিদ নির্বাচন কমিশনের কতটুকু করার আছে সেটা বিষয় না। নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাপনা করবে, কিন্তু রাজনীতি নির্বাচন কমিশন মানে এই যে control করতে পারবে না। তৃণমূলের মূল্যায়ন যদি করা হতো তাহলে হয়তো হ্যাঁ। এক ধরনের সংস্কৃতি তৈরি হতো, তাহলে হয়তো এই যে সহিংসতা হয়তো হতো বা হ্যাঁ, জি। হতো, কিন্তু এই পর্যায়ে যেত হতো না। না। আপনাদের অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।